যে আমাদেরকে শেষ দিকে এসে নিষিদ্ধ করেছে তড়িঘড়ি করে। না, শুধু এটা না, তো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছে। আমরা তো পরিষ্কার বলি যে আমাদের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তাহলে অন্যদের মন্দির মঠ পাহারা দেওয়া লাগবে। হিন্দু শাখা বলতে কিছু নাই আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামকে নিষিদ্ধ, নির্বাচনের প্রস্তুতি, জামাত বিএনপির সম্পর্ক, অমুসলিম সদস্য গ্রহণ ও রাষ্ট্র সংস্কারের নানা ইস্যুতে সাক্ষাৎকার দিয়েছেন আরটিভিতে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে তার বক্তব্য তিনি পেশ করেছেন। এই নানান ইস্যু, জামাত ইসলামকে কেন নিষিদ্ধ করা হয়েছিল, নির্বাচনের প্রস্তুতি, বিএনপি জামাতের সম্পর্কটা কেমন ছিল, এখন বর্তমান কেমন আছে, অমুসলিম সদস্য গ্রহণ, হিন্দুরা যে জামাত ইসলামের দলে দলে যোগ দিচ্ছেন, এই ইস্যুতে তিনি কথা বলেছেন এবং রাষ্ট্র সংস্কার নিয়ে কিছু কথা বলেছেন। তো আসুন বিস্তারিত আমিরে জামাতের মুখ থেকে আমরা শুনে আসবো। ভিডিওটি যদিও আজকে লম্বা, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে শোনার অনুরোধ করছি। তো আসুন আমরা বিস্তারিত আমিরে জামাতের মুখ থেকে শুনে আসি। আপনি প্রশ্ন করেছেন যে একটা পরিবর্তন এসেছে, মানুষ 14 সাল, 18 সাল এবং 24 সালে তাদের গুরুত্বপূর্ণ অধিকার, ভোটের অধিকার তারা প্রয়োগ করার সুযোগ পায়নি। এখন এই পরিবর্তনের পরে এই নির্বাচনটা কিভাবে হওয়া উচিত, কখন হওয়া উচিত, এটা আমরা জানি যে বিগত সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে রেখে গেছে এবং ধ্বংসের স্বীকৃতি হিসাবে নির্বাচন কমিশনকে বিদায় নিতে হয়েছে। এখনো নতুন নির্বাচন কমিশন গঠন হয়নি, তবে গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। এটা একটা ভালো দিক, আশার দিক। আমরা সবাই ফিল করি যে এখানে কিছু সংস্কার হওয়া দরকার, এটা সকল দলের চিন্তা। সেই সংস্কার কতটুকু হবে? আমরা যখন আমাদের সংস্কার কর্মসূচি ঘোষণা করি জাতির উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে, তখন আমরা বলেছিলাম যে আমাদের 41টা পয়েন্ট আছে সংস্কারের, কিন্তু আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য পুরো 41 পয়েন্ট আমরা জরুরি মনে করি না। আমরা এখান থেকে বাছাই করে মাত্র 10টি পয়েন্ট নিয়ে এসেছিলাম যে এই 10টি পয়েন্টে এই সরকারকে সংস্কারের উদ্যোগ নিতে হবে। আমরা বিশ্বাস করি যে এই পয়েন্টগুলোতে যদি সংস্কার হয় তাহলে একটা ভালো নির্বাচন হবে, মানুষ তার পছন্দের দল এবং প্রার্থীকে বাছাই করে নিতে পারবে। এই জন্য আগে না পরে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে সংস্কার হতে হবে। অবশ্যই ইলেকশনের শিডিউল ঘোষণার আগে এই সংস্কার সারতে হবে যেগুলো আছে, কারণ শিডিউল ঘোষণা হয়ে গেলে এই সংস্কার কাজ আগাবে না, এটা থেমে যাবে, তখন নির্বাচনী প্রক্রিয়াটাই হবে মুখ্য বিষয়। তো আমরা মূল থেকে বলে আসছি যে এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। আমরা কেউ প্রথম দিকে সময়ের একটা সীমা বেঁধে দিলেও পরবর্তী পর্যায়ে এই কথার উপরে আমরা সকলেই একমত হয়ে গেছি, সকল দল, যে সরকারের যৌক্তিক সময় পাওয়া উচিত। কিন্তু এই যৌক্তিক সময়টা এমন হওয়া উচিত নয় যে এটাকে টেনে অনেক লম্বা করে মানুষের মধ্যে আবার একটা সন্দেহ, সংশয়, হতাশা সৃষ্টি করা, এটা ঠিক হবে না। আমরা আশা করি বিজ্ঞ পরিষদ, উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা এটা বুঝতে ব্যর্থ হবেন না। জনগণের এই আকাঙ্ক্ষা এবং প্রয়োজনীয় সংস্কার দুটোকেই তারা গুরুত্ব দিয়ে কাজে লাগাবেন। এই জন্য প্রধান উপদেষ্টা আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা বৈঠকের পর, মত বিনিময়ের পর তিনি বলেছিলেন যে সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া একসাথেই আগাবে। আমরা সেটা দেখতেও পাচ্ছি। সংস্কারের জন্য তারা বিভিন্ন কমিশন গঠন করেছেন, ইতিমধ্যে তারা কিছু মত বিনিময়ের উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন অংশীজনের পক্ষ থেকে মতামত তারা সংগ্রহ করছেন, আবার পাশাপাশি তারা নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন। এটা যদি সমান্তরাল সুন্দরভাবে আগায়, ভালো। আমরা বলেছি যে হ্যাঁ, দুইটাই লাগবে, সংস্কারও লাগবে আবার নির্বাচনও লাগবে। সংস্কার হলো, নির্বাচন হলো না, তাহলে কি হলো? আবার নির্বাচন হলো কিন্তু সংস্কার হলো না, নির্বাচনের যথাযথ ক্ষেত্র তৈরি হলো না, মাঠ তৈরি হলো না, এর মাঝে নির্বাচন এসে গেল, তাহলে সেই নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে না। বরঞ্চ নির্বাচনের নামে অতীতের 3টা নির্বাচনের মতো হয়তো বা আরেকটা খারাপ নজির স্থাপন হবে। জাতি বারবার পথ হারাতে চায় না। বিএনপি দ্রুত সময়ে নির্বাচন চায়, আপনারাও কি তাই চান? এই সরকারের এজেন্ডা আছে কি কোনো? বিএনপি আশঙ্কা করছে দ্রুত সময়ে নির্বাচন না দিলে ফেসিবাদী সরকার আবারও ফিরে আসার একটি সুযোগ তৈরি হবে। আপনারা কি মনে করছেন? আমরা দ্রুতও বলবো না, স্লথও বলবো না, আমরা বলবো যে এটা উপযুক্ত সময়ে হোক। ফিরে আসার ব্যাপার ওনাদের অবস্থান আরো আশা করি জাতির সামনে স্পষ্ট হবে, কারণ ওনারাই তো বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে ওনাদের কোনো আপত্তি নাই। আবার ওনারা আওয়ামী লীগ ফিরে আসার আশঙ্কা করবেন, তো দুইটা তো মিলতেছে না। একটা দিক নিতে হবে ওনাদেরকে, ওনারা কোনটা চান। তা আশা করি ওনাদের বক্তব্যের মাঝে তেমন কোনো সমস্যা নাই, আমি দেখছি না। এক এক সময় এক একটা প্রেক্ষাপট যখন আসে, সেই প্রেক্ষাপটের একটা কথা বলতে হয়, সেভাবে বলছেন। আবার জনতার আকাঙ্ক্ষার একটা বিষয় আছে, যে এই দলটি 15.5 বছর এই জাতির উপরে তাণ্ডব চালিয়েছে, জুলুম করেছে, গণহত্যা সংগঠন করেছে, অসংখ্য মানুষকে আয়না করে পাঠিয়েছে, গুম হয়েছে, মানুষ খুন হয়েছে, হাজার হাজার মামলায় লক্ষ লক্ষ মানুষ জেলে গিয়েছে এবং দফায় দফায় গিয়েছে। আমরা অনেকে দফায় দফায় গিয়েছি। এটার সকলেই ভুক্তভোগী, শুধু নেতৃবৃন্দ ভুক্তভোগী না, সাধারণ মানুষও এখানে ভুক্তভোগী। এছাড়াও সমাজে বহুমাত্রিক অপরাধ, চাঁদাবাজি, দখলদারি, সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার, দুর্নীতি, ব্যাপক দুর্নীতি, ব্যাংকগুলোকে ধ্বংস করা, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ধ্বংস করা, এই সবগুলোই তো একদম তছনছ হয়ে গেছে। তো সেই রকম একটা পরিবেশ আবার ফিরে আসুক, এটা কারো কাম্য। এই ফিরে না আসার জায়গা থেকে জনগণ খুবই সতর্ক এবং উদ্বিগ্ন।
যে এর জন্য কোনো ব্যতিক্রম না ঘটে। তো আমরা এই সরকারের কাছে সেটাই বলবো যে সব দিক দেখে শুনেই ওনাদেরকে জাতির কল্যাণে কাজ করতে হবে। আর এই সরকার যেহেতু দল নিরপেক্ষ সরকার, কাজে আমরা এটা আশা করতেই পারি যে তাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না, তারা জাতির প্রত্যাশা পূরণেই কাজ করবেন, এটা আমরা তাদের কাছে আশা করি। আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলের শেষ সময়ে জামায়াতকে নিষিদ্ধ করেছে, আপনারা কি তাদের নিষিদ্ধ করবেন কিনা বা এই বিষয়ে আপনাদের মতামত কি? আওয়ামী লীগের যে কথাটা বলেছেন যে আমাদেরকে শেষ দিকে এসে নিষিদ্ধ করেছে তড়িঘড়ি করে, না শুধু এটা না তো, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছে। আপনি কি খেয়াল করেছেন যে 72 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে 75 সালের 5ই জুন একদলীয় বাকশালের যখন মানে সিদ্ধান্ত আওয়ামী লীগ সংসদে নিয়ে ফেললো, সংবিধান পরিবর্তন করে ফেললো, তখন কিন্তু আওয়ামী লীগ সহ সকল দলকে নিষিদ্ধ করে দিল। যে দলের মাধ্যমে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো স্বাধীন বাংলাদেশে, যেই দলকে ভোট দিয়ে ভোটের স্বীকৃতি না পাওয়ার কারণে একটা মুক্তিযুদ্ধ সংগঠন হলো, সেটাও তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল। তাছাড়া 72 সালে ক্ষমতায় যাওয়ার পরেই শুধু জামাতে ইসলামীকে না, সমস্ত ইসলামী দলকে নিষিদ্ধ করে দিয়েছিল, একটাকেও কাজ করতে দেয়নি। হ্যাঁ, সেই সময়টা 72 সালে। তা আওয়ামী লীগের রাজনীতিতে নিষিদ্ধতা তাদের রাজনীতির অংশ বলতে পারেন আপনি। সেই ধারাই তারা শেষ পর্যন্ত এসে এবারকার গণ অভ্যুত্থানের আগে বা গণ বিপ্লবের আগে তারা যখন দেখেছে সফলতার একেবারে দ্বার প্রান্তে চলে গেছে, এটাকে আর সামাল দেওয়ার তাদের কোনো শক্তি নাই, তখন তারা ইস্যু ডাইভার্ট করার শেষ চেষ্টা করেছে জামাতকে নিষিদ্ধ করে। এই চালাকি জনগণ ধরে ফেলছে, এই জন্য এটা কেউ কবুল করে নাই, জনগণও কবুল করে নাই, দেশের কেউ কবুল করে নাই। তার প্রমাণ হলো যে আমরা তাদের দৃষ্টিতে নিষিদ্ধ থাকলেও এই পট পরিবর্তনের সাথে সাথে 5 তারিখ আমরা কিন্তু রাষ্ট্রের সামগ্রিক কর্মকাণ্ডের সাথে সাথেই আমাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা তো দরখাস্ত করে যাইনি, আমাদেরকে নিয়েই সম্পৃক্ত করা হয়েছে, কারণ সবাই বিশ্বাস করেছে যে এটা ছিল জামাতের উপর আরেকটা জুলুম, অনেকগুলো জুলুমের পর এটা শেষ জুলুম জামাত ইসলামের উপর, এই জন্য এটাকে কেউ গ্রহণ করেনি। তো সেই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হবে কি হবে না, জনগণ দেখেন কি বলে। আমরা জনগণের চেতনার বাইরে যেতে রাজি না। জনগণ যদি চায় আওয়ামী লীগ রাজনীতি করবে করবে, জনগণ যদি মনে করে যে এরকম গণহত্যাকারী একটা দল এখনো শহীদদের বলতে গেলে রক্ত ভাসতেছে আর পঙ্গুরা এখনো কাতরাচ্ছে, আহতরা কাতরাচ্ছে, সেই সময় যদি জনগণ মনে করে যে তারা সে রাজনীতি করবে অথবা নিষিদ্ধ হবে, জনগণ ছেড়ে দিই আমরা, জনগণের কাছ থেকেই খবর আসবে। এটার রাজনীতিতে নিষিদ্ধই কি সমাধান, আপনারা কি মনে করেন? দৃষ্টিভঙ্গি পাল্টানো সমাধান, নিষিদ্ধ সিদ্ধ কোনোটাই সমাধান না। রাজনীতিতে যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন না আসে, তাহলে আপনি সব দলকেই নিষিদ্ধ করবেন আস্তে আস্তে, সেটাও তো একটা কথা। এখন ধরেন 5 আগস্টের আগে এবং পরে গুণগত পরিবর্তন আমরা কতটা অর্জন করতে পেরেছি, সেটা এদেশের বিবেকবান মানুষ নিশ্চয়ই প্রত্যক্ষ করছে। যদি আগে পরের কোনো ব্যবধান না থাকে, তাহলে এটাও তো জনগণ হিসাবে নেবে, এটাও ছেড়ে দেবে না। কারণ যে জনগণ রক্তমূল্যের বিনিময়ে তারা স্বাধীনতা পেতে চেয়েছে, তাদের বাঁচার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, তাদের ভোট দেওয়ার স্বাধীনতা, তাদের সম্মানের স্বাধীনতা, এই যে স্বাধীনতাগুলো চেয়েছে, বৈষম্যহীন একটা সমাজ চেয়েছে, সামাজিক সুবিচার চেয়েছে, এই জনগণ তো ছেড়ে দেবে না কাউকে। এ পথে আমরা আগালে আমাদেরকেও তো ছেড়ে দেবে না। তবে আমরা আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় নির্যাতিত দল হওয়া সত্ত্বেও আমরা চেষ্টা করেছি সূচনা পর্ব থেকে এই পরিবর্তনের আমাদের লোকেরা যাতে কোনো অপরাধে না চালায়। এই জন্য বাংলাদেশের কোনো জায়গায় আমাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, দখলদারি অথবা মানুষের উপরে কোনো হয়রানি করার, মানুষকে কোথাও আটকিয়ে রেখে নির্যাতন করার এ পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নাই এবং মিডিয়ার মাধ্যমে আমরা কিছু জানি না। আমরা এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের সহকর্মীরা আমাদের মেসেজ বুঝতে পেরেছে এবং তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা সেই সময় ওই 5 তারিখে বলেছিলাম যে ধৈর্য ধরুন এবং শান্ত থাকুন, দেশকে শৃঙ্খলায় আনতে আসুন, আমরা সবাই মিলে সহযোগিতা করি। আমরা সেটাও করেছি। যে পুলিশ আমাদেরকে 15.5 বছর সীমাহীন নির্যাতন করেছে, আমরা সাথে সাথে চেয়েছি পুলিশের চেইন অফ কমান্ড চলে আসুক, যেটা ভেঙে পড়েছে, বিধ্বস্ত হয়েছে, যে কারণেই হোক, এটা জনগণ জানে, সেটা আমি আর বলতে যাচ্ছি না। কিন্তু পুলিশ ছাড়া তো দেশ চলবে না, পুলিশ তো লাগবে। এই জন্য সেই পুলিশকেও বিভিন্ন জায়গায় সহযোগিতা করার কথা আমরা বলেছিলাম। অনেকে এটাও পছন্দ করেন নাই যে পুলিশ এরকম করলো রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন কেন? আমরা তো পুলিশকে সহযোগিতা করি নাই, আমরা তো জনগণকে সহযোগিতা করেছি। জনগণের জীবনমান এবং জীবনের শৃঙ্খলা যাতে বজায় থাকে, সেই কারণে বৃহত্তর স্বার্থে আমরা এটা করেছি। এখন হয়তো সবাই বুঝতে পারছেন যে আমাদের তখনকার এই সহায়তা করাটা সঠিক ছিল। বিএনপির সাথে জামায়াতের রাজনৈতিক বন্ধুত্ব দীর্ঘদিনের। রাজনীতির মাঠে প্রচলিত আছে বিএনপি জামায়াতের মধ্যে একটি ফাটল ধরেছে। আপনাদের সম্পর্ক এখন কোন অবস্থায় দাঁড়িয়ে? বিএনপির সাথে জামায়াতের দূরত্ব কি বেড়েছে কিনা, এমন একটি গুঞ্জনও প্রচলিত আছে। এটা আপনারা জানেন, এটা তো মিডিয়ার মাধ্যমে আসছে। 2022 সালের পর থেকে আর জোট নাই আমাদের। 22 সাল পর্যন্ত যাই ছিল। তারপরে বিএনপি একটা পর্যায়ে তারা জানিয়ে দিল যে এই জোট তারা আর অ্যাক্টিভ করতে আগ্রহী না। তো সেই দিন থেকেই ধরে নিতে পারেন যে জোট তো নাই এখন বিএনপিও কোনো জোটে নাই, আমরাও কোনো জোটে নাই। সবাই আমরা আমাদের নিজস্ব অবস্থানে আছি, কিন্তু জাতীয় স্বার্থে আমরা আবার যুগপৎ আন্দোলনও করেছি। এরপরে এটা 24-এর নির্বাচনের আগ পর্যন্ত আমাদের যুগপৎ কর্মসূচি ছিল, যার যার জায়গা থেকে আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা করেছি। আর এই গণ আন্দোলনে তখন আর কোনো যুগপথের প্রশ্ন আসে নাই। কার্যত আমরা 15.5 বছর আগে ত্যাগ কোরবানির মাধ্যমে যে আন্দোলনের সূচনা করেছিলাম, সেই আন্দোলনটা এসে পরিণতি পেয়েছে এই জুলাইয়ের 1 তারিখ থেকে 5 আগস্টের মধ্যে, এই 1 মাস 6 দিন সময় বা 1 মাস 5 দিন সময়। তো এই সময়ের ভিতরে এটা পরিণতি পায়।
এখানে নেতৃত্বে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলা দৃশ্যমান ছিলাম না। এখানে নেতৃত্বে ছিল আমাদের সন্তানেরা, এই যুবক তরুণ সমাজ ছিল, ছাত্র ছাত্রীরা ছিল, যুবক যুবতীরা ছিল। তাদের আহ্বানে আমরা তাদের অভিভাবক হিসেবে আমরা সাড়া দিয়েছি এবং গোটা জাতি সাড়া দিয়েছে। এই গোটা জাতি সাড়া দেওয়ার কারণে একটা বড় ধরনের পরিবর্তন আল্লাহর মেহেরবানিতে এই দেশের জনগণ দেখতে পেয়েছে। এই জন্য আমরা বারবার আমাদের তরুণ যুব সমাজের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি যে জাতির এইরকম যুব সমাজ থাকে যে অন্যায়ের বিরুদ্ধে গুলির মুখে দাঁড়িয়ে বলে যে হয় আমার অধিকার দাও, না হয় আমাকে গুলি করো। সেই যুব সমাজ আমাদের প্রয়োজন। আমরা যদি তাদেরকে সম্মান করি, স্বীকৃতি দিই, তাহলে আমাদের এই যুব সমাজের ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু আমরা যদি তাদের এই ভালো কাজটা স্বীকৃতি না দিই, তাহলে আগামীতে জাতির পক্ষে কেউ আর দাঁড়াবে না। অতীতে বিএনপির সাথে জোট বেঁধে নির্বাচনে অংশ নিয়েছে জামায়াত। এবারে কি সেই পরিস্থিতি হবে কিনা? এবার কি জামায়াত বিএনপির সাথে জোট করে নির্বাচনে যাবে, নাকি জামাত তাদের নিজস্ব প্রতীকেই নির্বাচন করবে? নির্বাচনের সমীকরণ বহুমাত্রিক। এই রসায়নটা খুব জটিল রসায়ন। আমাদের জোট ভিত্তিতে ইলেকশন করার অভিজ্ঞতা আছে, সমঝোতার ভিত্তিতে অভিজ্ঞতা আছে, আবার একক অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা ভালো হোক মন্দ হোক, সব ধরনের অভিজ্ঞতা আমাদের আছে। আর যুগ এখন দাঁড়িয়ে নেই, বহুদূর এগিয়ে গেছে। এই এগিয়ে যাওয়া যুগে তার সর্বশেষ অবস্থা আমাদেরকে বিবেচনায় নিতে হবে এবং সব ক্ষেত্রে এই জাতীয় আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে। আমরা যে কথাটা রাজনীতিতে বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই দেশকেই বড় করে, জাতিকেই বড় করে দেখতে হবে। সুতরাং জাতিকে বিবেচনায় নিয়ে আমরা এই তিন পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে ইলেকশনে যেতে পারি। এই ব্যাপারে আমরা এখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি, তবে আমাদের নির্বাচনী প্রস্তুতি চলছে। বিএনপি যেহেতু বড় দল, নির্বাচনে গেলে হয়তো তারা সরকার গঠন করবে। আপনারা কি সেই সরকারে শরিক হবেন, নাকি জামায়াত বিরোধী দলের ভূমিকায় যাবে, যেমনটা করেছিল জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে? তারাও সরকারের অংশ হয়ে গিয়েছিল। এটা তো খুবই স্বাভাবিক যে একটা পার্লামেন্ট যেখানে থাকবে, সেখানে পার্লামেন্টের দুইটি টায়ার, সামনের টায়ার পিছনের টায়ার, দুইটা মিলিয়ে একটা সাইকেল চলে। কোনো এক টায়ারে কোনো যন্ত্রযান চলে না, মিনিমাম দুইটা টায়ার লাগবে। তো একটা আরেকটা সম্পর্ক, একটা দল থাকবে সরকারে, আরেকটা দল থাকবে বিরোধী দলে। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের ভালো কাজকে রিকগনাইজ করা এবং সরকার যদি কোনো ভুল করে তাহলে তার সমালোচনা করা এবং পরামর্শ দেওয়া, ভুল থেকে তাকে বিরত রাখার বা ফিরিয়ে আনার চেষ্টা করা। আমাদের দেশে আনফরচুনেটলি এটা হয় না। আমাদের দেশে ভালো হইলে শুধু ভালোর গীত, মন্দ হইলে শুধু মন্দের গীত। আমরা সেই সুস্থ চর্চাটা এখনো আমাদের সংসদে ফিরাই আনতে পারি না এবং এর কোনো বহুবিধ কারণ আছে, অনেকগুলা কারণ। সেখানে সংসদে যারা যান তারা কোন ক্যাপাসিটিতে আসেন, কোন জায়গা থেকে আসেন। আমরা বহু সংসদ সদস্যকে দেখি, তার এলাকার মানুষ হয়তো বা তাকে গত 20 বছর দেখেই নেই, তিনি রাজনীতির সাথে কখনো সম্পৃক্ত ছিলেন না। হঠাৎ করে নির্বাচনে এসে তিনি দাঁড়ালেন এবং তিনি একজন সংসদ সদস্য হয়ে গেলেন। তো সেই সংসদ সদস্য জনগণের পালস বুঝবেন কিভাবে? আবার এমনও সংসদ সদস্য আছে যে যারা সংসদে গিয়ে কথা বলতেও তারা সমস্যায় পড়ে যান, মেয়ের লিখে দেওয়া ড্রাফটটাও পড়তে পারেন না, সেরকম সংসদ সদস্য আমরা দেখি। তো আমরা কি জন্য এটা হয়েছে? আমাদের সংসদ কোয়ালিটি সংসদ হয় নাই বলেই সমস্যা হয়েছে। তো সংসদ যদি কোয়ালিটি সম্পন্ন লোকদের দ্বারা হয়, তাহলে সংসদ থেকে জনগণও কোয়ালিটি সার্ভিস পাবে। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে জামায়াতের লোকজনকে বসানো হচ্ছে, এমন একটি অভিযোগ রয়েছে। কতটা সত্য? আপনি কি এরকম একটা তালিকা আমাকে দিতে পারেন? শুনছেন? আমি আপনার কাছ থেকে শুনতেছি এবং মাঝে মাঝে এরকম শুনি আর হাসি। হ্যাঁ, শুনি আর হাসি আর কি, এছাড়া বলার কিছু নাই। কারণ বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে না। একজন বললো যে এই সরকার নাকি আপনাদেরকে ফেভার করে, এই সরকার আপনাদের ফেভার। আমি বললাম ইয়েস, এই সরকার জনগণের সরকার, সেই হিসাবে আমাদেরও সরকার। তবে আপনি কি বলতে পারবেন, ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে এই সরকারে জামাতের যে 21 জন উপদেষ্টা আছেন তাদের মধ্যে একজন কমপক্ষে জামাতের সমর্থক, একজনের নাম কি আপনি বলতে পারবেন? উনি বললেন না, আমি জানি না। আমি বললাম এই হলো আমাদের সরকারের অবস্থা। যদি আমাদের বলেন তাইলে জনগণের সাথে আমাদের, আর যদি দলীয় বলেন তাইলে এখানে আমাদের দলীয় কোনো লোক নাই। এগুলা প্রপাগান্ডা হলো এই সরকারটাকে চাপে রাখার জন্য, নিজেদের মতলব হাসিলের জন্য। যারা বলেন তারা নিজেদের মতলব হাসিলের উদ্দেশ্যে এই কথাগুলো বলেন, এর বাইরে আমি কোনো কারণ খুঁজে পাই না। তবে হ্যাঁ, কোনো যোগ্য ব্যক্তি যদি তার জায়গায় আসে, সে যদি অতি সরকারের হাতে বঞ্চিত লাঞ্ছনা শিকার হয়ে থাকে, সে যদি আসে, তো আমার তো কোনো অসুবিধা নাই। সে কোন দলের আসবে এটা আমার দেখার ব্যাপার না। তার যোগ্যতা আছে এবং সে বঞ্চিত ছিল, সে আসবে, এটা তার ডিউ, পাওনা এটা তার। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জামায়াতের লোকজন বসানো হচ্ছে, এমন একটা অভিযোগ রয়েছে। বলা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে জামায়াত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের লোক বসাচ্ছে। অভিযোগের সত্যতা আছে কি? এখানে দুটো বিষয় আছে। আগে যেভাবে বিভিন্ন সংস্থাকে, বাহিনীকে নেকেটলি কাজে লাগানো হয়েছে দলীয় কর্মীর মতো, এইটা এবার কেউ পারবে না। এটা আমি আশাবাদী। এটা অত সহজ হবে না, জনগণ এটা এলাও করবে না, কারোর জন্য এলাও করবে না। 2 নম্বর হচ্ছে যে জনগণের অবস্থানটা কি হবে। আগে তো জনগণ কোনো ভূমিকাই নিতে পারেনি, এবার কিন্তু নিবে। এবার এগুলা কেউ পরোয়া করবে না। তো জনগণ যখন সজাগ থাকবে, কেউ চাইলেও বাঁকা পথে হারতে পারবেন না বলে আমাদের বিশ্বাস। তারপরেও কেউ যদি কোনো অসৎ পন্থা অবলম্বন করেন, সেই চালাকিও জনগণের হাতে ধরা পড়বে বলে এটাও আমি বিশ্বাস করি। কেউ এখান থেকে এসকেপ করতে পারবেন না। আর আপনি বলছেন শীর্ষপদ আগের সরকারের যা ছিল তাদেরকে কি বিদায় করে দেওয়া হয়েছে? তারা তো এই জায়গা থেকে ওই জায়গায় গিয়েছেন, আসেন তো, তারা সব জায়গায় তো আছে। এখন তারা যদি অতীত থেকে শিক্ষা নিয়ে থাকেন, তারা যদি মনে করেন যে কোনো দলের কর্মচারী, তাইলে এই কাজে না থাকাটাই ভালো। আর তারা যদি মনে করেন যে তারা দেশের এবং প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা, তাইলে অবশ্যই তারা তাদের সার্ভিসের ধরন বদলাবেন, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন এবং তারা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করবেন যে তারা দেশের জন্য কাজ করছে।
সরকার কিংবা বিরোধী দলে গেলে জামায়াত দুর্নীতি বন্ধে কি কি পদক্ষেপ নিতে চায়? আমরা যে বাংলাদেশটা দেখতে চাই সত্যিকার অর্থে, সেটা হলো এবার আমাদের তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ যে মেইন স্লোগানটা সামনে নিয়ে এসেছে যে আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। তো আপনি যদি বৈষম্যহীন সমাজ গড়তে চান তাহলে দুর্নীতির ছিদ্রপথ আপনাকে বন্ধ করতেই হবে। আপনি যদি একটা দল হিসাবে ক্ষমতায় গিয়ে আশা করেন যে দুর্নীতি বন্ধ করবেন, তাহলে আগে আপনার এবং আপনার সহকর্মীদের দুর্নীতিমুক্ত 10টা আঙ্গুল থাকতে হবে। প্রথমে প্রতিজ্ঞা হবে যে আমি দুর্নীতি করবো না, আমি কোনো চাঁদাবাজি করবো না, আমি কোনো দখলদারি করবো না, আমি মানুষের উপরে কোনো জোর জুলুম করবো না, আমি দেশের অর্থ বিদেশে পাচার করবো না। এটা এই মানদণ্ডে আগে নিজেকে আমরা কমিটেড করা লাগবে। এই অঙ্গীকারটা আমাদের লাগবে, দলীয় অঙ্গীকার। দলীয় অঙ্গীকার যদি আমাদের স্পষ্ট থাকে তাহলে সামাজিক অঙ্গীকার ফুলফিল করা সম্ভব হবে। আমাদের হচ্ছে যে আমরা এমন একটা সমাজ চাই যেখানে সত্যিকার অর্থে বৈষম্য থাকবে না, এখানে সামাজিক ন্যায় বিচার থাকবে, এটি দুর্নীতিমুক্ত হবে এবং আমাদের ছাত্র, যুবক, তরুণ সমাজকে আমরা কর্মীর হাত হিসেবে গড়ে তুলতে চাই। যে কোনো যুবক, কোনো তরুণ তার দক্ষতা যোগ্যতার দিক থেকেও পিছিয়ে থাকবে না, আর যোগ্যতা অর্জন করার পরে সে বেকার থাকবে না, কাজ তার হাতে চলে আসবে। এবং এইভাবে যদি গোটা জাতির তরুণ যুব সমাজকে আমরা কর্মী হিসাবে সব জায়গায় রাষ্ট্রের দেশে বিদেশে কাজে লাগাতে পারি, দেশের চেহারার আমূল পরিবর্তন হবে। এত দুর্নীতির পরেও তো দেশ কিছুটা হলেও তো এগিয়েছে, বহু যুগে হয়তো পিছিয়েছে, আবার কিছু দিকে যে এগিয়েছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। সো সেখানে যদি দুর্নীতির ছিদ্রপথটা বন্ধ করা যায়, অকল্পনীয় উন্নয়ন হবে এই দেশের, এটাকে কল্পনা করতে পারবে না। আমরা এমন একটা সমাজ চাচ্ছি, বৈষম্য নাই বলতে কি, বৈষম্য শুধু ধনী দরিদ্রের বৈষম্যের ব্যাপার না, মানুষের মানিজ্যতের বৈষম্যের ব্যাপার আছে, নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে, বিভিন্ন বয়সের মানুষের বৈষম্য দূর করতে হবে। বাবা এত আদর করে সন্তান পোষলো, সেই সন্তান বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখবে, এই কালচার আমরা এই দেশে চাই না। আমরা চাই যে বাবা সন্তানের বুকে সন্তানের মতো সে থাকবে। জামায়াতের কারণে অন্যান্য ধর্মের লোকেরা আতঙ্কে থাকে, কি কারণে তারা জামায়াতকে ভয় পায়? বিভিন্ন ধর্মের মধ্যে বৈষম্য, এটাও আমরা চাই না। আমরা তো পরিষ্কার বলি যে আমাদের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তাহলে অন্যদের মন্দির মঠ পাহারা দেওয়া লাগবে কেন? তারা তো এই দেশের নাগরিক, সমান মর্যাদার ভিত্তিতে নাগরিক, এদের অধিকার তাদের আমাদের মতোই সমান, তাহলে কেন তাদেরকে এই আতঙ্কে ভুগতে হবে? এটাকে আমরা ঘৃণা করি। হ্যাঁ, রাজনীতি অবশ্যই আছে এবং এর জন্য হাস্যস্করভাবে আমাদেরকে দায়ী করা হয়, কিন্তু আমরা তো আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিয়ে বলি যে বাংলাদেশের কোথাও 1 ইঞ্চি জায়গা আমাদের কোনো নেতা, আমি সমর্থকদের কথা বলতে পারবো না কারণ এত সমর্থকদের ইন্ডিভিজুয়াল খবর রাখা খুব কঠিন, আমাদের কোনো নেতা 1 ইঞ্চি জায়গা বাংলাদেশের কোথাও অন্যায়ভাবে অন্য কোনো ধর্মের মানুষের জোর করে যদি দখল করে থাকে তাহলে তার বিচারটা কোনো আদালতের করা লাগবে না, এটা জামাত ইসলাম করবে। শুধু দুর্গাপূজা না, এই পরিবর্তনের সাথে সাথে আমরা পাহারাদার, কিন্তু এই পাহারাটা আমাদের কাছে কিন্তু খুব সুখের না, আমরা এটা চাই না। আমরা চাই আমরা যেমন ফ্রি থাকবো তারাও ফ্রি থাকবে। এই দেশ আমাদের সবার, ধর্ম তো যার যার চয়েসের ব্যাপার, দল যার যার চয়েসের ব্যাপার, কিন্তু অধিকার তো সবার, দেশটা তো আমার সবার। অমুসলিমদের জামায়াতে সদস্য করা হচ্ছে, হিন্দু শাখা খোলা হয়েছে বলে হাস্যরস ছড়িয়েছে, এর কারণে অন্য ধর্মের লোকেরা জামায়াতকে ভয় পাচ্ছে, কারণটা কি? হিন্দু শাখা বলতে কিছু নাই, আমাদের বিভিন্ন ধর্মের লোক আমাদের, হ্যাঁ, তারা সহযোগী সদস্য আছেন, তা তাদেরকে নিয়ে আগেও আমাদের কাজ ছিল। এটা আসলে হিন্দু শাখা বলে কিছু করা হয়নি, করা হয়েছে এটা একটা প্রচার করা হয়েছে যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কল্যাণের জন্য একটা সংস্থা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এটা হয়েছে, এটা তো হইতে পারে, এটা আগেও ছিল, এটা কোনো ব্যাপার না। এখন পারপাসফুলি আর কি এটাকে ফুলাইয়া ফাপাইয়া অন্যভাবে পরিবেশন একটু কালারফুল করে দিতে পারলে, জামাতের বিরুদ্ধে কিছু পাচ্ছি না, অন্তত একটা ছড়ে দিলাম। জামাতের আদর্শকে মোকাবিলা করতে না পারলে তো বাঁকাপথেই চলতে হয়। বাঁকাপথ যারা পছন্দ করেন আমরা ওইটার পিছনে দৌড়াইও না, কারণ আমাদের এত শ্রম দেওয়ার আমাদের সময় নাই, আমরা পজিটিভ কাজ নিয়ে ব্যস্ত। আপনারা দেখেছেন যে এবারকার পরিবর্তন আসার সাথে সাথে আমরা চেষ্টা করেছি দল ধর্মের ব্যবধানের ঊর্ধ্বে উঠে সকল শহীদ পরিবারের কাছে যাওয়ার, আমাদের যা আল্লাহ সামর্থ্য দিয়েছে। প্রচুর লোক আছে, লাখখানেক লোক আছে কমপক্ষে, হ্যাঁ বাংলাদেশে আছে তো, হ্যাঁ আছে, আছে বহুদিন ধরে তারা আছে, আগে থেকে ছিল। 15.5 বছর মানে জামাতের আমিরও তার অবস্থান নিয়ে জনগণের সামনে যেতে পারে না, ওই ভাইরা কিভাবে আসবে, ওই বোনেরা কিভাবে আসবে? এবং আমরা কোনো ডিসক্রিমিনেশন করি না, সব জাতের আছে, থাকবে না কেন, সব জাতের লোক আছে। তারা কি করে, আমরা তাদেরকে তো ইমান কবুল করার ওই দাওয়াতটা দিচ্ছি না, তাদেরকে দেই আমাদের যে 4র্থ দফা যে কর্মসূচি, নেতৃত্বের পরিবর্তন এবং পুনর্গঠন, যেটা দিয়ে দেশ এবং সমাজ চলবে। যে আপনি দেখেন আপনার এই দফাটা পছন্দ হয় কিনা, আমাদের রাজনৈতিক কর্মসূচির সাথে আপনি একমত কিনা। বাকি যে সমস্ত দল আছে তাদের তো একটাই কর্মসূচি, সেটা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি, আমাদের কিন্তু একটা না, আমাদের 3টা কর্মসূচি। তো তাদের এই 4র্থ দফা যে কর্মসূচিটা আমাদের আছে, সেইটা তারা যারা মনে করেন যে জামাতের সাথে কাজ করলে একটা ইনসাফপূর্ণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গড়া যাবে, তারা আমাদের সাথে সহযোগিতা করে সদস্য ফর্ম ফিল আপ করে তারা শরীক হবে। অবশ্যই যে যার ধর্ম তার পালন করবে, তার ধর্ম পালনে আমরা চাই না যে কেউ কোনো ধরনের ব্যত্যয় ঘটাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এর মাঝে একজন খ্রিস্টান ভদ্রলোক ঢুকলেন, কিছু কথাবার্তা বলে ওখানে মসজিদের ভিতরে উনি পেশাব করে দিলেন। পেশাব করে যখন দিল তখন কিছু সাহাবী খুব বেশি তার উপরে ক্ষিপ্ত হয়ে তাকে ধরার মারার চিন্তা করলেন। আল্লাহ রাসূল ধমক দিয়ে থামাইলেন যে সে কি বুঝছে, সে বুঝে নেই। আল্লাহ রাসূল আগে গিয়ে বললেন যে এটা ধর্মীয় পবিত্র স্থান, তো এখানে পেশাব করতে নেই, তুমি চলে যাও। তো সে যাওয়ার সময় আল্লাহ রাসূলের এই সহানুভূতি এবং দরদপূর্ণ এই কথাটি শুনে তার মনে তো আকৃষ্ট হলো, সে বলল, হে প্রভু, আমাকে আর মুহাম্মদকে তুমি রহম করো, আর বাকিদের উপর রহম করিও না।
আল্লাহ রসুল বড় করে হেসে দিলেন যে তুমি বড় কৃপণ মানুষ, সবার জন্য ভালো দোয়া করবা, তুমি শুধু তোমার আর আমার জন্য করলা। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে এই সহনশীলতা, এর চেয়ে বড় প্রমাণ কি বলেন তো দেখি? অন্য ধর্মের লোক এসে মসজিদের নববীর ভিতরে সে প্রস্রাব করে দিয়েছে, অথচ আল্লাহ রসুল তাকে সম্মানের সাথে বিদায় দিলেন, বললেন যে তুমি বুঝো নাই তো, এই জন্য। বাকিদেরকে বললেন যে সে বুঝে নাই এটা করেছে, সে বুঝলে কি আর এটা করতো? তো এটি হচ্ছে আমাদের সহনশীলতার ধর্মের পরিচয়। কিন্তু আমাদের মধ্যে আবেগে উচ্ছ্বাসী লোক, মানে আমাদের বলতে আমি জামাতের কথা বলছি না, এই সমাজে মুসলমান যারা আছেন আবেগে উচ্ছ্বাসী কিছু লোক যে নাই তা না, তাদের দায় আমরা নেব কেন? আমরা তাদেরকে বুঝাতে পারি, অনুরোধ করতে পারি, সে আমার সন্তান হতে পারে, ভাই হতে পারে, পিতা হতে পারে, কিন্তু আমি তো তাকে বাধ্য করতে পারবো না। আমি তাকে বুঝাতে পারবো যে এটা ঠিক না, এটা ঠিক, আমি এটা ভালো মনে করি, এটাকে ভালো মনে করি না, এটা আমি বুঝাতে পারবো, কিন্তু কারোর উপর আমার মত আমি চাপাই দিতে পারবো না। আর চাপাই দিতে চাইলেও তো কেউ আমার মত গ্রহণ